সংবহন গণতন্ত্র ইউনিট 2 এর চ্যাপ্টার 1 এর পঞ্চম ক্লাসে এসে গণিত হয়েছে, 5th ক্লাস অফ ইউনিট 2 চ্যাপ্টার 1। সংবহন গণতন্ত্র পড়তে গেলে আমরা একটা পদ্ধতি ইউজ করব। সেই পদ্ধতিটা তোমাদের ক্ষেত্রে খুব এফেক্টিভ হবে আশা রাখছি, কারণ এই পদ্ধতির মধ্যে আমার কিছু নিজস্ব ক্রিয়েশন আছে, যেগুলো আমি ক্রিয়েট করেছি, কোনো বইয়েতে পাবে না, ঠিক আছে? যেগুলো নিট এবং কম্পিটিটিভ এক্সাম তৎসহ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে 11-এর যে পরীক্ষা, একাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষাতে প্রচণ্ড সহযোগিতা পাবে। তো স্টার্ট করছি সংবহন গণতন্ত্র। তার দুটো ম্যাটারের উপর আজকে আমরা ডিসকাশন করবো, একটা হচ্ছে স্টিলি, একটা হচ্ছে নালিকা মানি। টোটালটাই আমরা জানবো। তার আগে আমরা কিছু এই জিনিসগুলো জানতে গেলে কিছু জিনিসকে সম্পর্কে নলেজ থাকা দরকার বা কিছু ক্লু জেনে নেওয়া দরকার, সেগুলো একটু বলি। প্রথমে যে জায়গাটায় যাবো সেটা হচ্ছে সংবহন গণতন্ত্রের দুটো প্রধান এজেন্ট বা উপাদান বা এলিমেন্ট, যাই বলো না, একজনকার নাম হচ্ছে জাইলেম, একজনকার নাম হচ্ছে ফ্লোয়েম। এখন জাইলেমও আমাদের পড়া হয়ে গেছে, ফ্লোয়েমও আমাদের পড়া হয়ে গেছে। জাইলেম ফ্লোয়েম দুটোই আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। জাইলেমের ক্ষেত্রে দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট আসে, যেমন প্রোটোজাইলেম, যেমন মেটাজাইলেম। আমি এগুলো মুখস্থ করা পছন্দ করি না, আমি বারবার বলেছি মুখস্থর বিরুদ্ধে। এই টার্ম দুটো আমি মুখস্থ করতে বাধ্য করি না ছাত্রদের। আমি একটা ক্লু, একটা সিকোয়েন্স নিজের মাথা থেকে বের করে দিই, সেটা হচ্ছে প্রোটো ইজ ছোট, প্রোটো সমান হচ্ছে ছোট, আর মেটা মানে হচ্ছে বড়। অর্থাৎ যে জাইলেমগুলো আকারে বড় তারা হচ্ছে মেটাজাইলেম, এবং যে জাইলেমগুলো আকারে ছোট তারা হচ্ছে প্রোটোজাইলেম। ছবি আঁকো। ধরো, তাহলে এই যে জাইলেমটা, এটা হচ্ছে মেটাজাইলেম, মেটাজাইলেম বা এগুলো হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেম ছোট জাইলেম, মেটাজাইলেম বড় জাইলেম, মনে থাকবে? তাহলে বড় আকারের যে জাইলেম সেটাকে আমরা বলবো মেটাজাইলেম, ছোট আকারের যে জাইলেম তাকে বলবো প্রোটোজাইলেম। এটা হচ্ছে ফার্স্ট ক্লু সংবহন গণতন্ত্র সম্পর্কে আমরা জেনে নিলাম। এগুলো বইতে পাবে না, এইভাবে পাবে না বইতে। নেক্সট যে জায়গাটা আমরা পড়বো বা যে ক্লুটা আমি তোমাদের জানাবো সেটা কি, সেটাও ভেরি ইন্টারেস্টিং। বিকজ এই যে জাইলেম এবং ফ্লোয়েম কোথায় থাকে, স্টিলিতে থাকে আর নালিকা মানিতে থাকে। এদের ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে তিনটে ভাগ। কিভাবে অবস্থান করছে, প্রোটোজাইলেম কোথায় থাকছে, মেটাজাইলেম কোথায় থাকছে, এই ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে তিনটে ভাগ, এক্সার, এন্ডার এবং মেসার। অর্থাৎ জাইলেম নম্বর পয়েন্টে, জাইলেম এর ডিস্ট্রিবিউশন কিরকম হচ্ছে তার উপর ডিপেন্ড করে তিনটে ভাগ, এক্সার, এন্ডার and মেসার। আর এক্সার, এন্ডার এবং মেসার এই তিনটেটা আমরা মুখস্থ করবো না। দেখো, এন্ডার কথাটা সে এন্ডো থেকে, আর এন্ডোর সঙ্গে কাণ্ড যদি জুড়ে দেওয়া হয় তাহলে কাণ্ডে এন্ডো, মানে এন্ডার বিন্যাস কোথায় দেখা যায়, কাণ্ডে দেখা যায়। তাহলে এক্সার বিন্যাস কোথায় দেখা যায়, জুড়ে দেখা যায়। আর মেসার পাতাতে দেখা যায়। তাহলে আমরা একটা ক্লু যদি শিখে নিতে পারি, এন্ডার, এন্ডো, এন্ডো মানে হচ্ছে কাণ্ড, দন্ত নয়টা আছে, দেখো এটা তো দন্ত নয়টা আছে, এটা তো দন্ত নয়টা আছে, এটা তো দন্ত নয়টা আছে। সো এন্ডার কাণ্ডে দেখা যায়, মেসার পাতাতে দেখা যায়, এক্সার মূলে দেখা যায়। এখন এক্সার কি, এন্ডার কি, মেসার কি, অর্থাৎ জাইলেমের ডিস্ট্রিবিউশনের ছবিগুলো আঁকি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সার, এক্সো কথাটা মানে হচ্ছে বাইরে, এন্ডো কথাটা মানে হচ্ছে ভিতরে। তাহলে এক্সার এক্সো থেকে এসছে, এক্সো মানে হচ্ছে বাইরে, এন্ডার এন্ডো থেকে এসছে, ইন্ডো মানে হচ্ছে ভেতরে, আর মেসার মানে মধ্যবর্তী, মেসার মানে মধ্যবর্তী, মেটা মানে মধ্যবর্তী থেকে এসছে। তাহলে এক্ষেত্রে দেখো ছবিটা কেমন, এক্সার,
এক্সার্ক মানে হচ্ছে বাইরে থেকে বেরোচ্ছে, মানে বিকিরণ হচ্ছে, ছড়িয়ে পড়ছে এক্সার্ক। অর্থাৎ সংজ্ঞাটা কিভাবে হবে? এবার ছড়িয়ে পড়িয়ে পড়ে লেখা তো চলবে না। সংজ্ঞাটা ছবি না আঁকতেই দেখো তোমার সংজ্ঞা নিজেরা ক্রিয়েট করতে পারবে। কেমন দেখো, এক্সার্কের ক্ষেত্রে হচ্ছে এরকম ছবি। এটা এক্সার্ক বিন্যাসের ছবি। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, বাইরে থেকে বেরোচ্ছে, বাইরে থেকে বেরোচ্ছে। এটা কিন্তু ডেফিনেশন করার ক্ষেত্রে যথেষ্ট নয়। যথেষ্ট কি, মেটাজাইলেম ভেতর দিকে, প্রোটোজাইলেম বাইরের দিকে অবস্থান করে। যে বিন্যাসে মেটাজাইলেম ভেতর দিকে অবস্থান করে, প্রোটোজাইলেম বাইরের দিকে অবস্থান করে, তখন সেই বিন্যাসটাকে বলে এক্সার্ক বিন্যাস। চলেছে। তাহলে মেটাজাইলেমের অবস্থানের উপর বেস করে কিন্তু এই নামগুলো হয়েছে। লক্ষ্য করো, এন্ডো মানে হচ্ছে ভিতরে, প্রোটো এবং মেটাজাইলেমের যে ডিস্ট্রিবিউশন, এন্ডো মানে ভিতরে। তাহলে এটা দেখো ভেতর দিকে ঢুকছে। তাহলে এখানে মেটাজাইলেম বাইরের দিকে, প্রোটোজাইলেম ভেতর দিকে। এক্ষেত্রে কি হচ্ছে, ভিতর দিকে ঢুকছে, ভিতর দিকে ঢুকছে, প্রোটো ভিতর দিকে ঢুকছে, প্রোটোজাইলেম ভিতরে, মেটাজাইলেম বাইরে, নাম হচ্ছে এন্ডার। আর মেসার্কের ক্ষেত্রে কি হবে, মাঝে থাকবে মেটাজাইলেম, মাঝে মেটাজাইলেম দুদিকে পড়ে যাবে, মাঝে মেটা, দুদিকে প্রোটো, তখন তার নাম হচ্ছে মেসার্ক। তাহলে আমরা খুব সুন্দরভাবে 5টা নিট এবং কম্পিটিটিভ টার্ম সম্পর্কে জেনে গেলাম। তারা কোথায় থাকে সেটা জেনে গেলাম। প্রথম জানলাম প্রোটোজাইলেম, মেটাজাইলেম, তারপরে জানলাম এক্সার্ক বিন্যাস, এন্ডার বিন্যাস এবং হচ্ছে মেসার্ক বিন্যাস। থার্ড ক্লু দেবো। থার্ড ক্লু সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এই স্টিরি বা নালিকা বান্ডিলে কোথায় অবস্থান করছে সেটার উপর ডিপেন্ড করে আমরা আবার ভাগ করব। থার্ড ক্লু, তাহলে দেখো জাইলেম এবং ফ্লোয়েম কোথায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে আবার দুটো ভাগ। থার্ড ক্লু, চলো থার্ড ক্লু। এই থার্ড ক্লুতে আমরা দেখব জাইলেম এবং ফ্লোয়েম কোন জায়গায় অবস্থান করছে তার উপর ডিপেন্ড করে দুটো ভাগ। হ্যাড্রো সেন্ট্রিক এ, আর বি হচ্ছে লেফটো সেন্ট্রিক। দেখ এই সেন্ট্রিক কথা আছে সেন্টার থেকে, সেন্টার, সেন্টার মানে কি কেন্দ্র, সেন্ট্রিক কথা আছে সেন্টার থেকে, সেন্টার মানে হচ্ছে কেন্দ্র। মনে রাখার জন্য এটা আমার মাথায় বের করছি, হ্যাড্রো ইজ কামিং ফ্রম হাইড্রো। হাইড্রো মানে কি জল, জলকে পরিবহন করে জাইলেম। তাহলে জাইলেম জল পরিবহন করে, সে যখন কেন্দ্রে অবস্থান করবে তখন সেই কম্বিনেশনটার নাম হয়ে যাবে হ্যাড্রোসেন্ট্রিক। এই যে কেন্দ্রীয় তার দুটো ভাগ, হ্যাড্রোসেন্ট্রিক এবং লেপ্টোসেন্ট্রিক। তাহলে লেপ্টো মানে উল্টো, উল্টো লয়টায় লেপ্টো মানে উল্টো, অর্থাৎ ফ্লোয়েম ভেতরে, যখন ফ্লোয়েম ভেতর থাকবে তখন সেটার নাম কি হয়ে যাবে, লেপ্টোসেন্ট্রিক। ইন্টারেস্টিং। নেক্সট আমরা ক্লাসিফিকেশনে ঢুকবো। প্রথমে যে ক্লাসিফিকেশনটা করব সেটা হচ্ছে স্টিলির ক্লাসিফিকেশন। এখন স্টিলি কি, এই স্টিলির ডেফিনেশনটা তৈরি করবো। আমি এসব বলেছি মুখস্থ একদম পছন্দ করি না, চলো স্টিলির ডেফিনেশন তৈরি করব। হোয়াট ইজ স্টিলি? স্টিলি সংক্রমণ পরতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই স্টিলি কোথায় দেখা যায় না, উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতার যে প্রচ্ছদ করেছি সেখানে স্টিলিকে আমরা দেখতে পেয়েছি। আমি স্টিলি বা ভাস্কুলার কথা আমি যখন আদি গণতন্ত্র এবং ভূমি গণতন্ত্র, তৎপরতন্ত্র পড়িয়েছি সেই সময় বলেছি দেখি কি ভাস্কুলার কোথায়, স্টিলি কোথায় থাকছে সেরকম বলেছি। এখানে উদাহরণের কাছে অসুবিধা কিছু নেই। চলো আমরা দেখি স্টিলি কি, মুখস্থ করবে না কিন্তু। হোয়াট ইজ স্টিলি? স্টিলি হচ্ছে উদ্ভিদের মূল, কাণ্ড এবং পাতা, উদ্ভিদের যে তিনটে অঙ্গ
এই তিনটে অঙ্কের মধ্যে তোমরা স্টিলিকে দেখতে পাবে কিভাবে কিভাবে দেখতে পাবে না স্টিলির প্রধান উপাদান হচ্ছে জাইলেম ফ্লোয়েম প্লাস এই জাইলেম এবং ফ্লোয়েম স্টিলির ক্ষেত্রে যেটা ঘেরা থাকে সেটা হচ্ছে পেরিচক্র দ্বারা বেষ্টিত এবং পেরিচক্র দ্বারা বেষ্টিত জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত প্লাস ওর ভেতরে মজ্জা কখনো 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 মজ্জা থাকবে যেটা ভূমি ভাজক করার অংশ মজ্জারশ্মি থাকবে তাদেরকে স্টিলি বলবে। তাহলে স্টিলি ডেফিনেশন আমরা তৈরি করে ফেললাম। হোয়াট ইজ স্টিলি? না স্টিলি হলো উদ্ভিদের মূল কাণ্ড এবং পাতার মধ্যে থাকে, পেরিচক্র দিয়ে বেষ্টিত থাকে, বেশিরভাগ ক্ষেত্রে মূলেই দেখা যায়। কি না জাইলেম এবং ফ্লোয়েম যখন পেরিচক্র দ্বারা বেষ্টিত থাকে এটা উদ্ভিদের মূলে দেখা যায়। পেরিচক্র দ্বারা বেষ্টিত মজ্জারশ্মি সমন্বিত জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত উদ্ভিদের সংবহন কলাতন্ত্রের অংশকে স্টিলি বলে। তাহলে স্টিলির ডেফিনেশন তৈরি করতে গেলে মুখস্থ কোনো গল্প নেই, আমরা চারটে লাইন বা চারটে পয়েন্ট করে নিলাম। প্রথমে কি বললাম? সংবহন কলাতন্ত্র অংশ। এক, কোথায় দেখা যায়? প্রধানত উদ্ভিদের মূলে দেখা যায়। 2, 3, তাহলে প্রথম 1 নাম্বার কি লিখলে? সংবহন কলাতন্ত্রের অংশ, সংবহন কলাতন্ত্রের অংশ। 2 নম্বরে কি লিখলে? জাইলেম ফ্লোয়েম দিয়ে গঠিত। 3 নাম্বার পেরিচক্র দ্বারা বেষ্টিত। 4 নাম্বার কখনো কখনো মজ্জারশ্মি দেখা যায়। 5 নাম্বার প্রধানত উদ্ভিদের মূলে দেখা যায়। তাই কি বলে? স্টিলি বলে। স্টিলি বলে। দ্য ডেফিনেশন অফ স্টিলি কমপ্লিট। নেক্সট দ্য ক্লাসিফিকেশন অফ স্টিল ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি একটু অন্যভাবে পড়াই, দেখো ভালো করে। প্রোটোস্টিলি, ফার্স্ট যে আইটেমটা আমরা হাত দিচ্ছি তার নাম হচ্ছে প্রোটোস্টিলি। প্রোটো, এখানে প্রো কথাটার মানে কি? আদি। তাহলে প্রোটোস্টিলি হলো আদি স্টিলি। প্রোটো জবাব করেছো, আদি প্রাণী বা আদ্য প্রাণী। তাহলে প্রোটো এখানে হচ্ছে প্রো কথাটা মানে হচ্ছে আদি স্টিলি। তাহলে আদি স্টিলি পৃথিবীতে প্রথম যখন আমরা উদ্ভিদের আবির্ভাব দেখেছি, সেই উদ্ভিদের ক্ষেত্রে সংবহন কলাতন্ত্র প্রথম আসছে কোথায়? না টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদগুলোর ক্ষেত্রে। দেখো রাইনিয়া, টেরিডোফাইটা, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, ইকুইজিটাম, টেরিস, এদের সকলের ক্ষেত্রে কিন্তু প্রোটোস্টিলি দেখা যায়। আর প্রোটোস্টিলি মানে হচ্ছে আদি স্টিলি। এদের ছবিগুলো আঁকা খুব জরুরি দরকার। প্রথমে যে উদাহরণটা লিখেছি তার হচ্ছে হ্যাপ্লোস্টিলি। ইট ইজ এ টাইপ অফ প্রোটোস্টিলি। এই ছবিটা কেমন হয় দেখো। হ্যাপ্লোস্টিলির ক্ষেত্রে ধরো এরকম ছবি, এক্স ফর জাইলেম আর এফ ফর ফ্লোয়েম। কি দেখতে পাচ্ছ? ভেতরে জাইলেম, বাইরে ফ্লোয়েম। ভেতরে জাইলেম মানে কি? হ্যাপ্লোস্টিলিটা কি প্রকারের হয়ে গেল বলো? হ্যাড্রোসেন্ট্রিক। নেক্সট হ্যাপ্লোস্টিলি। এই হ্যাপ্লোস্টিলিটা কি দেখতে পাচ্ছ? ভেতরে জাইলেম রয়েছে। অ্যাক্টিনোস্টিলির ক্ষেত্রে তোমরা যখন নদীর ক্ষয়কার্য পড়েছো ছোটবেলায়, সেখানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হওয়া পড়েছে। সেখানে কি হতো না, নদী তার স্বাভাবিক গতিপথে যদি কোনো বাধা পেত, সেই বাধাকে ক্ষয় করতো। এখানেও তাই দেখতে পাবে। ক্ষয়টা কিভাবে করছে দেখো। ধরো এই একটা স্টিল, আর ফ্লোয়েমটা জাইলেমটাকে খেয়ে ফেলছে, তার ফলে এরকম খাঁজ সৃষ্টি হচ্ছে। খাঁজ সৃষ্টি হচ্ছে। নাম কি এটা? জাইলেম। এটার নাম কি? ফ্লোয়েম। কি হলো? অ্যাক্টিনোস্টিলি। কি হলো? অ্যাক্টিনোস্টিলি। দেন প্লেকটোস্টিলি। হোয়াট ইজ প্লেকটোস্টিলি? এক্ষেত্রে কেটে গেছে, পুরোপুরি প্লেট বা চাকতি তৈরি হয়েছে।
প্লেট বা চাকতি তৈরি হয়েছে বলে নাম হচ্ছে প্লেট ফ্লো স্টিল। দেখো প্লেট বা চাকতি তৈরি হয়েছে, জাইলেম ফ্লোয়েম, ফ্লোয়েমগুলো কেটে ফেলেছে জাইলেমটা, নাম দিয়েছি কি প্লেটোস্টিল। মুখস্থ করতে হলো, নামের সঙ্গে ছবিকে মিলিয়ে দিলাম। ওরিওস্টিলি, এটা গুপ্তবিধি মানে উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। ওরিওস্টিলি এবং ওরিও নালিকা মান্ডিল সাধারণত উদ্ভিদের মূলে দেখা যায়। এই নালিকা মান্ডিল ওরিও নাম হয়েছে কেন? ওরিও দেখো, ওরিও মানে হলো কোনো স্টিলি বা নালিকা মান্ডিলে যদি এইভাবে তুমি কম্বিনেশনে দেখো, ধরো স্টিলি বা নালিকা মান্ডিল এরকম এইভাবে কাটা হচ্ছে, কেন্দ্রকে ভেদ করে, কেন্দ্রকে ভেদ করে যদি কাটা হয় তাহলে দেখবে এদিকে জাইলেম বলে এইদিকে জাইলেম, এখানে ফ্লোয়েম বলে এখানেও ফ্লোয়েম। এটা বলে ওরিওস্টিল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওরিও ভাবে প্রতিসম। তোমরা পড়েছো রেডিয়ালি সিমেট্রিক্যাল, ওরিও ভাবে প্রতিসম। এই এটা হচ্ছে ওরিও ভাবে প্রতিসম। যখন কেন্দ্রকে ভেদ করে লেফট আর রাইট সাইড তুমি কাটবে তখন দেখবে এদিকে যায়, ওদিকে যদি জাইলেম পড়ে এদিকেও জাইলেম, এদিকে ফ্লোয়েম পড়লে এদিকেও ফ্লোয়েম, এরকম কম্বিনেশন হলে তাকে বলে ওরিওস্টিল। এটা সাধারণত উন্নত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। দেন আমরা দেখো সাইফুনোস্টিলিকে নিয়ে ডিসকাস করব। এটা ভেরি ইন্টারেস্টিং। এই সাইফুনোস্টিলি, এই নামটা হয়েছে কেন সাইফুনোস্টিলি? এই সাইফুন কথাটার মানে হলো সাইফুন, ফিজিক্সে পড়বে সাইফুন। সাইফুন হচ্ছে টিউব, একটা টিউব। টিউব কি না কেন্দ্রীয় গহ্বর একটা রয়েছে এখানে। এই টিউব বলতে কেন্দ্রীয় গহ্বর বলতে মজ্জাকে বোঝাচ্ছে। টিউব বলতে কাকে বোঝাচ্ছে? কেন্দ্রীয় গহ্বরকে বোঝাচ্ছে। কেন্দ্রীয় গহ্বর বা মজ্জাকে বোঝাচ্ছে। তাহলে মজ্জা যাদের আছে তারা হচ্ছে সাইফুনোস্টিল। তাহলে ডেফিনেশন অফ সাইফুনোস্টিল ইজ ভেরি ইজি। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাইফুনোস্টিল? ইট ইজ এ স্টিলি where teeth or মজ্জা is present. যাদের মজ্জা আছে তারা হচ্ছে সাইফুনোস্টিল। দে আর ভেরিয়াস টাইপ। ফার্স্ট যে টাইপটা পড়ব, এখানে ছবি আঁকা যাবে না, আমি এদিকে আঁকবো ছবিগুলো। আমি নাম্বারিং করে দিচ্ছি এ, এক্টোফ্লুইড। ইউপ্যাক নামকরণ পড়েছো তো? তো ইউপ্যাক নামকরণের মতো এটার নামকরণ হবে একটো মানে বাইরে, ফ্লুইড মানে ফ্লোয়েম। অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যখন বাইরে অবস্থান করে, জাইলেম ভেতরে, তখন তার নাম হয় একটোফ্লুইড। ছবিটা আঁকো। ইন কেস অফ এ, ছবিটা আঁকো। যখন ফ্লোয়েম বাইরে, জাইলেম ভিতরে, তখন তার নাম একটোফ্লুইড। কিন্তু এটা তো একটোফ্লুইডের ছবি নয়। কেন নয়? কারণ এটা তো স্যার হ্যাপ্লোস্টিলির মতো স্ট্রাকচার হয়ে গেল। তাহলে পিক বা মজ্জা দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে কিচ্ছু নয়, এটাকে করে দেবো পিক বা মজ্জা। পিক বা মজ্জা। তারপরে আর একটা লাইন নাম জাইলেম। তাহলে এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, ভেতরে পিক বা মজ্জা হবে। এই ছবিটা হয়ে যাবে কার? এই ছবিটা হয়ে যাবে কার? একটোফ্লুইড সাইফুনোস্টিলি। হোয়াই ইট ইজ কল্ড একটোফ্লুইড সাইফুনোস্টিলি? এই ছবিটা দেখে নামকরণ দেখো, তাৎপর্য করে। একটো মানে বাইরে, নামকরণ কিভাবে করছি দেখো, একটা মুখস্থ করবো না। একটো বাইরে, ফ্লুইড ফ্লোয়েম, সাইফুনো স্টিলি, সাইফুনো সাইফুন বা মজ্জা। দেখো দেন বি অ্যাম্ফিফ্লুইড সাইফুনোস্টিল। বি অ্যাম্ফিফ্লুইড সাইফুনোস্টিল। এটা পড়ো। হোয়াট ইজ অ্যাম্ফিফ্লুইড সাইফুনোস্টিল? অ্যাম্ফি মানে উভয়, অর্থাৎ যে স্টিলি দুদিকে ফ্লোয়েম। কেমন জিনিসটা হবে ভালো করে বোঝো। ফ্লোয়েম, আবার ফ্লোয়েম,
মাঝখানে পিত বা মজ্জা, মিডিলে জাইলেম, অর্থাৎ একটা রিং দুটো রিং, বুঝতে পেরেছ? জাইলেমের দুদিকে প্রয়োগ। অ্যাম্ফি মানে হচ্ছে উভয়, অ্যাম্ফি মানে হচ্ছে উভয়, ফ্লুইড মানে ফ্লুয়েন্ট। তাহলে উভয় দিকে ফ্লুয়েম আছে বলে নাম হয়েছে কি অ্যাম্ফি ফ্লুইড। দেন ডিকটিওস্টিলি, সি কাদের ক্ষেত্রে দেখা যায়, আমি তলায় তলায় সব লিখে দিয়েছি। দেন ডিকটিওস্টিলি, এই ছবিটা করে দেখো, ডিকটিওস্টিলি, সি ডিকটিওস্টিলি হচ্ছে খণ্ডিত স্থিতি। এটা হচ্ছে খণ্ডিত স্থিতি। খণ্ডিত স্থিতি মানে কি, ধরো পিত বা মজ্জা আছে বলে সাইক্লোস্টিল, এবং এর ফ্লোয়েম জাইলেম আছে, এখান দিয়ে কেটে যাচ্ছে, এখান দিয়ে কেটে যাচ্ছে, এখান দিয়ে কেটে যাচ্ছে, ফ্লোয়েম জাইলেম, ফ্লোয়েম জাইলেম, জাইলেম ফ্লোয়েম জাইলেম, এইভাবে যদি কেটে যায় সিঁড়ি, তাহলে কেমন হবে ছবিটা? এরকম ধরনের ছবি হবে, হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম সমন্বিত এরকম টুকরো হবে। এইভাবে টুকরো বা কেটে যাওয়ার স্টিলগুলোকে বলা হয় ডিকটিওস্টিল। কাদের ক্ষেত্রে দেখা যায়? ড্রাফট এরিসের ক্ষেত্রে। এই অ্যাটাক্টোস্টিলি এবং পলিসাইক্লিক স্টিলি এই দুটো কিন্তু মোটামুটি প্রায় এক। পলিসাইক্লিক কনসেপ্টটা সে কেমন হবে দেখো, বলছে কোনো স্টিলির ক্ষেত্রে মনে করো এই যে রিং, এখানে পিত বা মজ্জা আছে, তো ফার্স্ট রাউন্ডে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, তারপর সেকেন্ড রাউন্ডে জাইলেম, সেকেন্ড রাউন্ড হচ্ছে, সেকেন্ড রাউন্ড কি? এখানে জাইলেম ফ্লোয়েম, এরকম যদি রিং বহু হয় তখন পলিসাইক্লিক। অ্যাটাক্টোস্টিলি ভুট্টার ক্ষেত্রে দুটো রিং থাকে, পলিসাইক্লিক ক্ষেত্রে তিনটেও রিং থাকতে পারে, এরকম তিনটে চক্র থাকতে পারে। আর ইউ স্টিলি এটা সূর্যমুখীর ক্ষেত্রে দেখে, এটা হচ্ছে উন্নত স্টিলি। ইউ কথাটা মানে ইউ ক্যারিওটিক পড়েছে, ইউ স্টিলি মানে হচ্ছে উন্নত স্টিলি বা সুগঠিত স্টিলি। এটা খানিকটা নালিকা বানিনের মতোই দেখতে। তো ইউ স্টিলির ক্ষেত্রে ছবিটা দেখো, ইউ স্টিলি, ইউ স্টিলি, এ বি সি ডি ই একই জিনিস বলে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। এফ, এফ হচ্ছে ইউ স্টিলি। ইউ মানে হচ্ছে উন্নত বা সুগঠিত, সূর্যমুখীর ক্ষেত্রে দেখা যায়। এই ইউ স্টিলি কি রকম ধরনের জিনিস দেখো, এরকম ধরনের কেটে কেটে ডিকটিওস্টিল দেয়, ডিকটিওস্টিল, এটা ডিকটিওস্টিল কি ভাব, ডিকটিওস্টিল ভাব, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এইভাবে বসে নাম কি
ইউজ স্টিল। তাহলে দেখো স্টিলই আমরা পুরোটা কমপ্লিট করে ফেলেছি, স্টিলই কমপ্লিট। এরপর যে জায়গাটা যাবো সেটা নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল বা ভিভি। এই নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল করতে গেলে যে ডেফিনেশন অফ নালিকা বান্ডিল, কাকে বলে নালিকা বান্ডিল? বলছে যখন জাইলেম এবং ফ্লোয়েম, যখন জাইলেম এবং ফ্লোয়েম কখনো জাইলেম এবং ফ্লোয়েম মানে ক্যাম্বিয়াম অবস্থা করে, সেই সংগঠনটি কেবলমাত্র উন্নত উদ্ভিদের কাণ্ড বা মূলে দেখা যায়, তাদেরকে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল বলে। তাহলে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল কিন্তু স্টিলের পরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উন্নত উদ্ভিদের ক্ষেত্রে নালিকা বান্ডিল দেখা যায়। এবং একটা জিনিস লক্ষ্য করবে, নালিকা বান্ডিলের মধ্যে ক্যাম্বিয়ামের উপস্থিতি নালিকা বান্ডিলকে আমরা ভাগ করে বিভিন্ন রকমভাবে। তো স্টিলের পরে আমরা যখন নালিকা বান্ডিল পড়বো, এক্ষেত্রে সাংগঠনিক উপাদান বলতে যেটা বলবো সেটা হচ্ছে কেবলমাত্র নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল জাইলেম এবং ফ্লোয়েমের সঙ্গে গঠিত হয়। জাইলেম এবং ফ্লোয়েম ছাড়াও নালিকা বান্ডিলে মাঝে মাঝে ক্যাম্বিয়াম থাকতে পারে, মেবি প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। ক্লিয়ার? তাহলে চলো আমরা নালিকা বান্ডিলগুলো দেখে নিই। বেশি ভাগ নেই নালিকা বান্ডিলের। প্রথমে যে ভাগটা করবো, নালিকা বান্ডিলকে দুভাবে ভাগ করছে, একটা সংযুক্ত ওরিও। ওরিওটা তো আগেই বলে দিয়েছি, ওরিও মানে রেডিয়ালি সিমেট্রিক্যাল, যুক্তবীজী এবং ব্যাকটেরিয়াল উল্টে দেখা যায়। কেন্দ্রীয়টা তো আগে একটা করে দিয়েছি। স্টিলিওর ক্ষেত্রে যা, নালিকা বান্ডিলের ক্ষেত্রেও তাই, একই ধরনের জিনিস। পড়ে আছে যে দুটো জিনিস, সেটা হচ্ছে সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। ভেরি ইন্টারেস্টিং, মুখস্থ করতে হবে না। সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সংযুক্ত মানে কি? পাশাপাশি আছে, যুক্ত হয়ে আছে। অর্থাৎ ধরো এই একটা নালিকা বান্ডিলের ছবি আছে, ভাস্কুলার বান্ডিল, এরকম ধরনের দেখতে হবে। হয়েছে? তাহলে এই যে নালিকা বান্ডিলটা, জাইলেম ফ্লোয়েম আছে, ফ্লোয়েম বাইরে জাইলেম। তাহলে এটার নাম কি? কি প্রকার নালিকা বান্ডিল? না, এই নালিকা বান্ডিলটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক অর্থাৎ জাইলেম ভেতরে আছে। আবার এই নালিকা বান্ডিলটা সংযুক্ত, জাইলেম ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করছে। আবার এই নালিকা বান্ডিলটাকে আরো দুভাগে ভাগ করেছে। কিভাবে? না, ক্যাম্বিয়াম আছে না নেই? ক্যাম্বিয়াম আছে, থাকলে মুক্ত, না থাকলে বদ্ধ। মুক্ত মিষ্টির দোকান আমাদের মোগরাই আছে, ও থাকলে দোকান খোলা থাকে, ও না থাকলে দোকান বন্ধ থাকে, ধরে নাও। তাহলে ক্যাম্বিয়াম সেই বস্তু যে থাকলে নালিকা বান্ডিলটা হচ্ছে মুক্ত নালিকা বান্ডিল, যদি না থাকে তাহলে সেটা হচ্ছে বদ্ধ প্রকৃতি। তাহলে এই যে নালিকা বান্ডিলটা, ইট ইজ অলসো দ্য এক্সাম্পল অফ বদ্ধ বা ক্লোজড, বদ্ধ বা ক্লোজড ভাস্কুলার বান্ডিল। তাহলে এটা অলসো নোন অ্যাজ সিভিবি, ক্লোজ ভাস্কুলার বান্ডিল, অথবা বদ্ধ নালিকা বান্ডিল। আর ওপেন নালিকা বান্ডিলের ক্ষেত্রে ছবিটা কেমন হবে? যেখানে ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের উপস্থিতি দেখা যাবে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দেখা যায়। ফ্যাসিকুলার এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কি তৈরি করে? ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দেখা যায়। কি তৈরি করে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম? এগুলো নাম কি? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আইএফসি, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এরা কি করে? একটা রিং তৈরি করে, রিং, নাম বার্ষিক বলয়। বার্ষিক বলয় তৈরি, রিং বা বার্ষিক বলয় তৈরি করে। ঠিক আছে, আমরা পড়েছি ক্যাম্বিয়ামের ক্লাসিফিকেশন করতে গিয়ে। তো এই নালিকা
বান্ডিল যেখানে জাইলেম ভেতরে এবং ফ্লোয়েম বাইরে, মাঝখানে ক্যাম্বিয়াম, এইরকম নালিকা বান্ডিলের নাম কি? ওপেন ভাস্কুলার বান্ডিল, ওভিবি। ওভিবি ওপেন ভাস্কুলার বান্ডিল, মুক্ত নালিকা বান্ডিল। বুঝতে পেরেছি? তাহলে সমপার্শ্বীয় দুটো ভাগ তোমরা বুঝে গেছো, সমদ্বিপার্শ্বীয়টা বাকি আছে। সমদ্বিপার্শ্বীয়টা কেমন? সমদ্বিপার্শ্বীয় হচ্ছে কুড়ো বা কিউবারবিটাস নেমে দেখা যায়, অর্থাৎ একটা নালিকা বান্ডিল যেটার মাঝে ক্যাম্বিয়াম নেই কিন্তু দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, অর্থাৎ মাঝখানে যদি জাইলেম থাকে, দুদিকে ফ্লোয়েম, এরকম যদি হয় নালিকা বান্ডিলটা, তখন সেটার নাম কি হয়ে যাবে? তখন সেটার নাম হয়ে যাবে দ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তাহলে সমপার্শ্বীয় মানে জাইলেম ফ্লোয়েম, সমদ্বিপার্শ্বীয় মানে মাঝখানে জাইলেম দুদিকে ফ্লোয়েম, বা উল্টোটা হতে পারে দুদিকে জাইলেম মাঝখানে ফ্লোয়েম, নাম কি হয়ে যাবে? সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় দুটো ভাগ কিসের উপর ডিপেন্ড করে? না ক্যাম্বিয়াম আছে না নেই। ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, না থাকলে বদ্ধ। না মানে হচ্ছে কাটা, আছে মানে হচ্ছে রাইট। ঠিক আছে, হ্যাপ্টোসেন্ট্রিক লেপ্টোসেন্ট্রিক বলে দিয়েছি। দুটো জিনিস বললে আমাদের টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি না, তোমাদের স্বাভাবিকভাবে মনে হতে পারে যে স্যার আপনি আদি গণতন্ত্রের ছবি আঁকছিলেন, ত্বক গণতন্ত্রের ছবি আঁকছিলেন, এখানেও ছবি আঁকলেন, কিন্তু ছবিগুলো কোথায় কোথায় বসবে সেগুলো তো বললেন না। বলে দিয়েছি, দেখো কারুর কাণ্ডে কারুর মূলে দেখতে পাওয়া যায়, বলে দিয়েছি। এবং ইন্টারেস্টিং একটা ক্লু দিয়ে দেবো, যে ক্লুটা থেকে তোমরা চারটে পার্থক্য বের করতে পারো। সেটা কি? সেই ক্লুটা তোমাদের জানা খুব জরুরি দরকার। সেটা কি না, এই ক্লুটা হলো খুব ইন্টারেস্টিং, ছবি আঁকতে গেলেও তোমাদের হেল্প পাবে এটা থেকে। সেটা হলো এইভাবে লিখবে, এক কাণ্ড, এটা আমার নিজের সৃষ্টি, এক মূল, তার তলায় দুই কাণ্ড, দুই মূল। মানে কি? একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, দ্বিবীজপত্রী কাণ্ড, দ্বিবীজপত্রী মূল। এবার ক্রসে কেটে দাও, ক্রসে কেটে দাও, অর্থাৎ এইভাবে কাটো, দিয়ে তলায় লেখো মজ্জা ও মজ্জারশ্মি সুগঠিত। ভাবো কি সুন্দর। অর্থাৎ নাকি একবীজপত্রী মূলে এবং দ্বিবীজপত্রী কাণ্ডে তুমি মজ্জারশ্মিকে সুগঠিত অবস্থায় পাবো। তাহলে সে একবীজপত্রী কাণ্ড বা দ্বিবীজপত্রী মূলে কি মজ্জারশ্মি নেই? থাকতে পারে, থাকলেও সেটা অসংগঠিত বা সুগঠিত নয়, বা খুব অল্প পরিমাণে থাকে, ম্যাচুরিটির সময় সেটা ডিলিট হয়ে যায়। ক্লিয়ার? ইট ইজ দ্য ফাইনাল পয়েন্ট। এখান থেকে তুমি দেখো একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ডের পার্থক্য পাবে। একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ড কি? দুটো পার্থক্য, মজ্জা থাকে না বা থাকলেও স্পষ্ট সুস্পষ্ট, মজ্জারশ্মি ক্ষেত্রে থাকে। একবীজপত্রী মূল দ্বিবীজপত্রী মূলের পার্থক্য পাবে। একবীজপত্রী কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ড একবীজপত্রী মূলের পার্থক্য পাবে। দ্বিবীজপত্রী মূল একবীজপত্রী কাণ্ডের পার্থক্য পাবে। যত রকম পার্থক্য আছে সব পাবে। আর কি করবে তোমরা? তোমরা যেটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে তোমাদের যে ওই খেলাটা শিখিয়েছি, সেই খেলাটাতে এই পয়েন্টগুলো যোগ করবে। সম্বল গণতন্ত্র থেকে যে পয়েন্টগুলো ওই খেলাতে যোগ হবে, সেই পয়েন্টগুলো আমি বলেছি শোনো। সেই পয়েন্টগুলো হলো সম্বল গণতন্ত্র থেকে, এক প্রোটোজাইলেম, দুই মেটাজাইলেম, তিন মুক্ত নালিকা বান্ডিল, কাদের দেখা যায় তার বিভিন্ন প্রভাব পড়বে, চার বদ্ধ নালিকা বান্ডিল, পাঁচ ক্যাম্বিয়াম, ছয় এক্সার, কাদের দেখা যায়, সাত এন্ডার, কাজে দেখা যায়, আট মেসার, কাজে দেখা যায়। তাহলে এখান থেকে আবার আটটা, তাহলে আটটা পয়েন্ট এখান থেকে, আগেও প্রায় 13-14টা পয়েন্ট হয়ে বসে আছে। তাহলে 14 আর 8 15 16 17 18 19 20 21 22 22-24টার মতো পার্থক্য হবে। প্রতিটা পয়েন্ট কাদের দেখা যায় না শুধু লিখবে ওই ছকে,
কেমন? আর বাড়ির কাজ হলো তোমাদের খুব সুন্দরভাবে যারা ড্রয়িং করতে পারো তারা ড্রয়িং করবে, এবং যারা পারো না তারা চেষ্টা করবে। ঠিক আছে, কি করবে? এটা হচ্ছে বাড়ির কাজ, এটা তোমরা প্রত্যেকে করবে, এটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতাতেও আঁকতে হবে। সেটা হচ্ছে 6টা ছবি, 6টি ছবি, 6 পিকচার, 6টি ছবির নাম লিখছি, এই নামগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। 1 2 3 4 5 6, এই যাবতীয় পার্থক্য না দেখে নিজেরা বলতে পারবে। ছবিগুলো আঁকবে। একবীজপত্রী, এক মূল মানে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, 2 মূল দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, এক কাণ্ড মানে একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ, 2 কাণ্ড দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ, সমাঙ্গপিষ্ট পাতা এর প্রস্থচ্ছেদ এবং অসমাঙ্গপিষ্ট পাতা প্রস্থচ্ছেদ, সব প্রস্থচ্ছেদ এর চিহ্নিত চিত্র। এটা ড্রয়িং করে প্রত্যেকের ছবিগুলো আমাদের পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা আমাদের বাড়ির কাজ। আর পার্থক্য, আমাদের কলাতন্ত্র শেষ, পার্থক্যগুলো বইয়ের সাথে যা আছে সব দেখে মিলে গেছে, তোমরা সবই পেরে গেছো। ঠিক আছে, এর বাইরে কিছু জন্মায় না, হয় না। কেমন?